এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রসঙ্গ অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটিএন বাংলার অগণিত দর্শক যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা মহানগরীতে আমরা প্রায় 2 কোটি লোকের বাস। এই মহানগরীর জীবনযাত্রা এবং কি কি সুবিধা অসুবিধাগুলো, এগুলো দায়িত্ব এই মহানগর পিতা যিনি হবেন বা আছেন তাদের দায়িত্ব। আমরা লক্ষ্য করেছি যে এই মহানগরীর যানজট, এই বিভিন্ন সমস্যা, এর সমাধানের উপায় কি। ঢাকা মহানগরীতে আমরা বাস করি মধ্যবিত্তে, অনেকে মধ্যবিত্ত, সবাই মধ্যবিত্ত আমরা বলি, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সবাই, যারা 2 কোটির মধ্যেই আমরা সীমাবদ্ধ। তাদের জীবনযাত্রা কি হওয়া উচিত, কিভাবে মেগা সিটি তৈরি করা উচিত, এই বিষয়ে কথা বলবো আমাদের সরাসরি স্টুডিওতে। আমাদের আজকের বিষয় মধ্যবিত্তের ঢাকা মহানগরী। সঙ্গত কারণে আমাদের এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো মধ্যবিত্তের ঢাকা মহানগরী। আমি শুরুতেই বলেছি যে কি হওয়া উচিত এই আমাদের মেগা সিটি, যদি বলি আমরা শুনে আসছি না মেগা সিটি, এবং আমাদের নিরাপত্তা শুরু করে সব রকম আলোচনা করবো এই স্বল্প সময়ের মধ্যে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান আপনারা যারা দেখে থাকেন প্রতিনিয়ত, আপনারা সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কথা বলতে পারেন। আপনাদের টেলিভিশনের পর্দায় যে টেলিফোন নম্বরগুলো দেখবেন কথা বলতে পারেন, তবে অবশ্যই কথা বলার সময় আপনাদের টেলিভিশনের ভলিউম কমাই দিয়ে রাখবেন। আমি আসি অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনার কাছে। আমরা যদি বলি ঢাকা মহানগরীতে এই যে 2 কোটির বেশি লোক আমরা বাস করি, সমাজবিজ্ঞান হিসেবে আপনি অনেক রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, মহানগরীকে সুন্দরভাবে চালানোর জন্য, বসবাসের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বা আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে ঢাকার আজকের যে সমস্যাগুলো আপনি দেখছেন, এটি কিন্তু আসলে পৃথিবীর স্বাভাবিক সমস্যার বাইরে না। তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ আছে সেই দেশগুলোর ক্যাপিটাল সিটি, মূলত এই ক্যাপিটাল সিটিগুলোকে, যেটাকে আমরা বলছি প্রাইমেট সিটি, মূলত উপনিবেশিক শাসকরা একটি সার্টেন সিটির মধ্যে সমস্ত অ্যাক্টিভিটিস এনে জড়ো করার ফলে এই প্রবলেমগুলো কিন্তু তৈরি হয়েছে। আজকে যে আমরা লিগেসিগুলো বহন করছি, আপনি দেখবেন ঢাকা সিটির মধ্যে পৃথিবীর অন্য যে কোনো সিটিতে যান উন্নত বিশ্বে, আপনি দেখবেন এটা ডিফিউজ হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন আমরা যেটাকে বলি। এটাই কিন্তু একেবারে মূল সমস্যা। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, পলিটিক্যাল সেন্টার, রাজনৈতিক অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু। আপনি উন্নত বিশ্বে যাবেন, কোন জায়গায় দেখবেন যে একটা সিটি হয়তো মিনারেল রিসোর্সের জন্য, আর একটা সিটি হয়তো একেবারে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে, আর একটা সিটি হয়তো কালচারাল বেল্ট হিসেবে, এভাবে আছে। তো একটা সিটির উপরে এই যে জনসংখ্যার চাপ, সেই চাপটাই কিন্তু আসলে মূল সমস্যার প্রধান কারণ। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘ সময়ের পরিক্রমায় আমরা দেখি যে এই শহরটি একসময় কিন্তু ঢাকা একটি হিস্টোরিক্যাল সিটি, আপনি জানেন কিনা, এটা 6th-7th সেঞ্চুরির সময় কিন্তু এটা ডেভেলপ করেছে। 1610 সালে এটা বাংলার ক্যাপিটাল হিসেবে ডেভেলপ করেছিল। কিন্তু ব্রিটিশরা এসেই কিন্তু এখানে যে থ্রাইভিং যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল, মূলত আমরা যেটা বলছি যে কটন এবং সিল্ক ইন্ডাস্ট্রি, সেই জিনিসটা ধ্বংস করার ফলেই আপনি দেখবেন যে যেখানে 1700 সেঞ্চুরিতে আমরা দেখেছি এখানে 9 লাখ লোক বাস করতো, 18th সেঞ্চুরিতে এসে সেখানে 2 লাখ লোক, এবং লোক কমতে থাকে। কিন্তু পরবর্তীতে দীর্ঘ এই যে এখানে কোনো ডেভেলপমেন্ট, উন্নয়ন না হওয়ার কারণে কিন্তু অন্যান্য দেশে যেটাকে বলা হচ্ছে যে আমরা মাইগ্রেশনের পুল ফ্যাক্টর বলি, টেনে নিয়ে এসছে। আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পিরিয়ডে নিউ ইয়র্ক, শিকাগো, বার্মিংহাম, ম্যানচেস্টার, এ সমস্ত সিটিতে আপনি দেখবেন যে সেখানে মানুষকে টেনে এনেছে কাজের জন্য। আমাদের এইসব তৃতীয় বিশ্বের দেশগুলো দুর্ভাগ্যক্রমে অধিকাংশ ক্ষেত্রেই আপনি দেখবেন নদী ভাঙন বা রুরাল পভার্টি, এ সমস্ত কারণে তাদেরকে ছেড়ে দিয়েছে, বাধ্য করছে শহর কেন্দ্রিক, তার আর কোনো কাজে। ফলে আমরা এখানে যে বস্তির ডেভেলপমেন্ট দেখেছি, এখানে যে ইনফর্মাল সেক্টর ডেভেলপমেন্ট দেখেছি, সব কারণগুলো কিন্তু আপনি বলছেন উপনিবেশের কথা বলছেন, আমরা 200-250 বছরের আগের কথা বলছি, কিন্তু প্রতিটা সরকার এসে তো এটা চেঞ্জ এবং মডিফিকেশন করার তো একটা স্কোপ থাকে। এটা কিন্তু সারা পৃথিবীর স্ট্রাকচার। আমি বলছি আপনি কিন্তু মনে, যেহেতু আমরা এই নিয়ে কাজ করি, এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা। তৃতীয় বিশ্বের আপনি যান, আপনি লাগোসে যান,
আপনি এই সাও পাওলোতে কিছুদিন আগে এই অবস্থা ছিল, মেক্সিকান সিটিতে এই অবস্থা ছিল। এটা কিন্তু একেবারে কোনো নতুন ফেনোমেনন না। বাট আমরা বলছি এই যে গ্লোবালাইজেশন বা আমাদের যে নতুন যে আমরা নিও লিবারাল গ্লোবালাইজেশন যাই বলি না কেন, বিশ্বায়নের ফলে এখন যে একটা ভিন্ন দিগন্তে প্রবেশ করেছে, এবং একই সাথে আমাদের যেই বর্তমান সরকার তারা কিছু যুগান্তকারী আমি বলবো যে কিছু পলিসি মেক করছে, যেগুলোর কারণে কিন্তু আপনি দেখবেন যে সোশিও ইকোনমিক ইন্ডিকেটর ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই উন্নয়নের ফলে আরবান বা নগরের যে টেস্ট বা টেক্সচার বা সোশ্যাল স্ট্রাকচার সেটা পরিবর্তিত হচ্ছে। এটা একটা ট্রানজিশনাল ফেজ এবং এটা উন্নয়নের দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর জিয়া রহমান, ধন্যবাদ আপনাকে। এই যে সোশ্যাল স্ট্রাকচার উনি বললেন যে পরিবর্তিত হচ্ছে, রাশিক রহমান আপনার কাছে প্রশ্ন, এই যে আমাদের বিভিন্ন সমস্যাগুলো হয়েছে, যানজট প্রতিনিয়ত আমরা দেখছি, তাছাড়া এই যে বারবার করে বলছি যে শহরকেন্দ্রিক যে চাপটা, জনগণের চাপটা, এটা ঢাকা মহানগরে যে আমরা দেশে বাস করি, এদের মধ্যবিত্ত কথা আমরা বারবার বলবো, সে প্রেক্ষাপটে আপনি মনে কিগুলো এই যে ইন্ডিকেটরগুলোর কথা বলছেন, এইগুলো পেরিয়ে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বলে আপনি কিভাবে দেখছেন এটা? আপনাকে ধন্যবাদ প্রথমে। আর আমি ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ইনফ্যাক্ট খুবই নতুন কিছু জিনিস চলে আসলো, যে ঢাকা সকল চাপের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার যে ব্যাপারটা ঔপনিবেশিক শক্তি থেকে, এটা কিন্তু অবজারভেশনে নেওয়ার একটা ব্যাপার। তার মানে কি, যে আমরা 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি, স্বাধীন হয়েছে। অর্থাৎ ওই যে ঔপনিবেশিক শক্তি তার নিজের সুবিধার জন্য যে ঢাকাকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করলো, ডিসেন্ট্রালাইজ না করে সেন্ট্রালাইজড, সেটার ব্যত্যয় ঘটনার জন্যই কিন্তু বাঙালি বাংলাদেশ পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সম অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগটা থাকবে। তার মানে নট নেসেসারিলি আপনি পাটের ব্যবসা করেন, পাটের ফ্যাক্টরি আছে বলেই আপনাকে পাট মন্ত্রণালয়ে ঢাকায় এসে কাজ করতে হবে। পাট মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর বা ছোট একটি অফিস আপনার এলাকায় থাকতেই পারে। আপনি বড় একজন গার্মেন্টস ব্যবসায়ী, আপনার সব ব্যাংকিং সুবিধা, ফরেন এক্সচেঞ্জ সুবিধা ঢাকাই থাকবে এমন কোনো কথা নেই। সেটা ঢাকার দূরে যেখানে আপনার ফ্যাক্টরিটা অবস্থিত সেখানেও ওই একই ধরনের সুবিধা দিতে পারে, সেবা দিতে পারে, এই ধরনের ব্যাংকও থাকতে পারে। কিন্তু সেটা আনফর্চুনেটলি হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমজীবী মানুষ এবং মধ্যবিত্ত মানুষের যে স্বপ্ন, তারা যে স্বপ্নটি অর্জন করার চেষ্টা করে, যে লক্ষ্যটি অর্জন করার চেষ্টা করে, সেই স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের প্রধান ক্ষেত্র ঢাকা নগরী। whether we like it or not, that's a basic fact. এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ঢাকা শহরের প্রতিনিয়ত যে সমস্যাগুলো আমরা ফেস করি, এতে আমরা বেরিয়ে আসবো কিভাবে। আমি যদি সেক্টর বাই সেক্টর ধরে যদি সমাধান দিতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা লাগবে, এবং এটা নিশ্চয়ই আমাদের কাজ না। আমরা জানি যে আসন্ন একটি সিটি কর্পোরেশন নির্বাচন আছে, সেখানে যিনি নগরপিতা হয়ে নির্বাচিত হয়ে আসবেন, অন্যান্য সম্মানিত কাউন্সিলর যারা নির্বাচিত হবেন, তারা এবং বর্তমান সরকার সকলে মিলেই এই সমাধানগুলো করবেন। তবে আমি একটু দর্শনতাত্ত্বিক একটা ভিউ নিতে চাই। সংস্কৃত ভাষায় দুটি শব্দ আছে, একটা হচ্ছে মায়ানা আর একটা হচ্ছে হিনায়ানা। অর্থাৎ বৌদ্ধ ধর্মে বলা হয় মায়ানা মানে ইংরেজিতে বলা হয় মায়ানিজম। অর্থাৎ আপনি নিজেকে এমন ভাবে গড়ে তুলবেন যে সমস্ত পৃথিবীর সকল মানুষের মঙ্গলের জন্য আপনি কাজ করবেন, আপনি নিজেকে আলোকিত করবেন, এবং তার উপরে ভিত্তি করে আপনার কর্মকাণ্ড নির্ধারিত হবে। অর্থাৎ যিনি নগরপিতা হবেন, আমাদেরকে নগরপিতা বেছে নেওয়ার সময় বা কাউন্সিলর যারা হবেন তাদেরকে বেছে নেওয়ার সময় একটা জিনিস এনশিওর করতে হবে, ঢাকা নগরীর মধ্যবিত্তই বলুন, শ্রমজীবী বলুন, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বলুন, তাদের সকলের পক্ষ থেকে বেছে নিতে হবে এমন একজন মানুষকে যার ভিতরে মহায়ানা অর্থাৎ মহায়ানিজম অর্থাৎ গ্লোবাল ওয়েলফেয়ার, ঢাকা নগরীর সকলের ভালো তিনি চিন্তা করেন, ভালো চান এবং ভালো করার মতো দক্ষতা এবং তিনি পারঙ্গম। এই ব্যাপারটি ফেলে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু সত্যি যে আমাদের প্রাত্যহিক জীবনের যে স্বপ্ন, যেটাকে লালন করে আমরা এগিয়ে যাই, সেই স্বপ্ন প্রস্ফুটিত হওয়ার মূল ক্ষেত্রটি কিন্তু আজ ঢাকা নগরী। ঠিক একইভাবে আবার এটাও বলা প্রয়োজন, ওই যে আপনাকে বললাম হিনায়ানা অর্থাৎ হিনায়ানিজম, ওখানেও বলা হচ্ছে হিনায়ানিজম মানে হচ্ছে যে আপনি একজন ব্যক্তি হিসাবে কি করবেন, আপনার কি দায়িত্ব নিজেকে ভালো রাখার জন্য, আপনার ইমিডিয়েট পরিবারকে ভালো রাখার জন্য। সেই জায়গাটা এই দুটো উদাহরণ আপনাকে এই কারণে দিলাম। আমার বাবা হাবিবুল নবী আশিকুর রহমান সাহেব 1972 সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এবং মানে আমি এটা বলতে আমি নিজে গর্ববোধ করি যে অ্যাকচুয়ালি 43 বছরের ইতিহাসে শুধুমাত্র সেই সময়টাতেই ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রফিট করেছিল, এরপর কিন্তু আর কোনোদিন করেনি। বাট মাঝে মাঝে টেবিল টকে ওনার কাছ থেকে শুনি
যে যখন তিনি অ্যাডমিনিস্ট্রেটর হলেন দেখা গেল ময়লা ফেলার জন্য ইট দিয়ে ডাস্টবিনের জায়গা করে দেওয়া হলো, কিন্তু 3 দিন পরে যে দেখা যাচ্ছে ডাস্টবিন নাই, কারণ ইট মানুষ খুলে নিয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল লোহা দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে, 4 দিন পরে যে দেখা যাচ্ছে লোহা দিয়ে ঘেরা যে ময়লা ফেলার জায়গাটি সেই জায়গায় লোহাগুলো আবার নাই, সেগুলো আবার কেউ নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের নাগরিকের জায়গায় আমাদের যে দায়িত্বটা সিভিক সেন্স এবং রেসপন্সিবিলিটি সেটা আমরা ডেভেলপ করবো। একই সাথে আমাদের যিনি নগরপিতা হবেন এবং নগরপিতাকে সহযোগিতা করার জন্য প্রান্তিক পর্যায় থেকে আমাদের চাহিদাগুলো জানানোর জন্য যারা কাউন্সিলর হবেন তাদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে আমাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র তার মধ্য দিয়েই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হবে। প্রবলেম প্রায়োগিকভাবে তাত্ত্বিকভাবে সলভ করার দায়িত্ব ওনাদের। তাই আমাদের দেশে গণতন্ত্র আছে, তাই নির্বাচন আছে। আমাদের আজকে সবচেয়ে বড় কাজটি হবে, থিওডর রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে ভোট ইজ লাইক এ রাইফেল, ইটস ইউজফুলনেস ডিপেন্ডস অন দ্য ইউজার হাউ হি ইউজেস ইট। অর্থাৎ আপনার ভোট একটি রাইফেলের মতো, আপনার এটাকে কি বলে, এটার ধার বা এটার পারঙ্গমতা নির্ভর করবে আপনি এই রাইফেলটিকে কিভাবে, আপনি ভোটটি কিভাবে ব্যবহার করবেন। আমি মনে করি যে আজকের এই নির্বাচন সকলে মিলে একটি অংশগ্রহণমূলক পরিস্থিতি যদি তারা সঠিক নেতা নির্বাচিত করেন, কোনো আবেগের বশবর্তী না হয়ে ব্যাকগ্রাউন্ড চেক করার মধ্যে দিয়ে বিবেককে সংযুক্ত করার মধ্যে যে হ্যাঁ উনি আসলে আমার উন্নয়নের কাজ করবেন এবং তবে আমাদের জনগণ অত্যন্ত সচেতন, কাজে আমরা অবশ্যই ভোটার ক্রিয়া থাকবে, আমাদের জনগণ সচেতন। ধন্যবাদ আপনাকে রাশিক রহমান। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আমাদের ঢাকা মহানগর উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান জড়িত, তাদের মধ্যে কি আপনি যেহেতু গবেষণা করেছেন, আপনি একজন সমাজবিজ্ঞানী, আপনি কি মনে করেন তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে? যদি রয়ে থাকে তাহলে এটাকে সলভ করে কি ব্যবস্থা করা উচিত? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে রাশেক অত্যন্ত একটা খুব ইন্টারেস্টিং, অত্যন্ত ভ্যালুয়েবল একটা ইস্যু সে রেজ করেছে। এখন যেহেতু ইলেকশন হচ্ছে, শুধুমাত্র সেই কারণেই কিন্তু এই প্রসঙ্গটা না। আপনি নগর সমাজে দীর্ঘদিন যদি আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেটর বলেন বা স্পেশালি ইলেক্টেড লিডার না থাকে, তাহলে কিন্তু একটা স্থবিরতা তৈরি হয়। তো এই দীর্ঘদিন যেভাবে হোক, যে কোনো কারণেই হোক, এটা একটা আমাদের লিগেসি, এটাও একটা লিগেসি আমাদের এখানে আছে। তো 1880s কিন্তু আপনি 1864-এ ঢাকা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ইন্টারেস্টিংলি সে যেহেতু এটি উল্লেখ করেছে, ইন্টারেস্টিংলি এই যে ইলেকশনটা কিন্তু অনেক পরে এসছে, অর্থাৎ এই যে ধারাবাহিকতা। এবং এই ইলেকশনের আগে কিন্তু অধিকাংশ সময় আমরা দেখেছি যে ব্রিটিশ তাদের অফিসিয়ালরা এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করেছে। একই সাথে আমরা ওয়েস্ট পাকিস্তানের রেজিমেও আমরা এটা দেখেছি, এমনকি বঙ্গবন্ধুর সময় কিন্তু আমি যেটা শুনলাম। অর্থাৎ এই যে এটা কিন্তু সে আজকের ইলেকশনটা এসছে, আমি মনে করি এটা একটা বড় সুযোগ। অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচন করা নেবারহুডের ডেভেলপমেন্টের জন্য এটা অত্যন্ত জরুরি। আরেকটা জিনিস যেটা বলেছে তার পিতার কথা আমি শ্রদ্ধা করি, এটিও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখেন বঙ্গবন্ধু এই গবেষণাগুলো কিন্তু ডিফিউজ করা হয় না, খুবই দুর্ভাগ্য। আমি যেহেতু আমার একটা আরবান সোশিয়োলজি নিয়ে, নগর সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করি, আপনি বলছেন দায়িত্ব নিতে চান না, আপনি সেটাই বলতে চাচ্ছেন। আমি আসছি দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি দেখেন বঙ্গবন্ধু 72 সনে এরকম একটা বিধ্বস্ত জায়গার মধ্যে এসে যেই 1880s-এ ব্রিটিশরা প্রথম ওয়ারি একটা এলিট ল্যান্ড যেটাকে বলছে নেবারহুড ডেভেলপ করার মধ্য দিয়ে পরবর্তীতে আপনি দেখেছেন গুলশান, বনানী, 50s-এ ধানমন্ডি, 60s-এ গুলশান, এবং এই কালচারটা কিন্তু আমরা যে DOHS অর্থাৎ সাধারণ মানুষের কথা কিন্তু কোনো সরকার হিসেবে ভাবিনি। বঙ্গবন্ধু 73-তে প্রথম সে টঙ্গীর দত্তপাড়ায়, আপনার মনে আছে কিনা, এই সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য রিলোকেট করেছিল এবং তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছিল। অর্থাৎ আমি বলছি যে এই ডেমোক্রেটিক রেজিমের কোনো আমি বলছি যে ডেমোক্রেটিক রেজিমের কোনো ধরনের বিকল্প নেই। এবং সেই জায়গায় ইলেকশন কথা যেটি বলেছেন, আমি মনে করি এটি তিনি যথার্থ বলেছেন। এবং একজন নগর পিতা হিসেবে একজন উচ্চশিক্ষিত এই সময়ের দাবিটা কিন্তু এইরকম যে আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনার অ্যাবসলিউট পলিটিক্যাল পার্টির সাথে না থাকলেও আপনার যদি এক ধরনের অভিজ্ঞতা থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার সদিচ্ছা, আপনার স্কিল, these are very important। আর যে আমাদের প্রশ্নটা আপনার কাছে, যে প্রশ্নটা আপনি করেছেন বহুবার আলোচিত হয়েছে, এবং এটি কিন্তু একটা মিসম্যানেজমেন্ট, তৃতীয় বিশ্বের নগরের যে মিসম্যানেজমেন্ট তারই একটি অংশ। অর্থাৎ আমরা যেটা আগে বলেছিলাম, যেটাকে ওভার আরবানাইজেশন বলা হয়, সোশ্যালজিতে বলা অতি নগরায়ন, অতি নগর, বা কেউ কেউ বলে আন্ডার আরবানাইজেশন। তো এই জায়গাটা যেটা যে কারণে আমি বলেছি যে সেন্ট্রিফিউগাল বলা হয় এটাকে, যে ডিসেন্ট্রালাইজ হয়নি, একটা সেন্টারের মধ্যে এসে মিলেছে,
ফলে এই মিসম্যানেজমেন্ট গুলা খুবই চাক্ষুষ ভাবে দেখা যায়। এখন রাজুক আছে, ওয়াসা আছে, ডেসা আছে, এগুলো সবই আমরা দেখছি মানে আমরা সেবা প্রতিষ্ঠান, কিন্তু আমরা বারবার বলছি যে এদের মধ্যে কোঅর্ডিনেশনের মারাত্মক অভাব আছে। এবং এই যে ভীষণটা, সেই ভীষণটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং এটা কিন্তু অনেকবার বলা হচ্ছে যে আপনি দেখবেন যে রাস্তায় দেখা যায় বর্ষাকালে আপনি দেখবেন যে ওয়াসা তার লাইন খোঁড়া শুরু করছে, এগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখি এসেছি। এবং এই কোঅর্ডিনেশনটা, এটা অবশ্য একটা ব্যাপার আছে, এটা হয়তো আমাদের যে মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটা ব্যাপারটি এটাকে সলভ করা যায়, কিন্তু আমরা দীর্ঘদিন এটা দেখে এসেছি এবং এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেবা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মধ্যে একদম স্যারের সাথে একটু সাপ্লিমেন্ট করি, এটা এইভাবে সাপ্লিমেন্ট করবো। দেখেন, there is nothing bigger than political will. ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের মানুষরা দলে দলে অবারিত ধারায় যাকে ভোট দিয়ে তাদের নগর পিতা বানাবেন, এই যে সমন্বয়হীনতার কথা বলছেন, তাকে অনুভব করতে হবে যে তার পেছনে সমস্ত ঢাকা শহরের জনগণরা আছেন। এবং ওই যে পলিটিক্যাল উইল যেটা বললাম, যে রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক ইচ্ছায় যদি আপনি দৃঢ় হন, সংকল্পবদ্ধ হন, তাহলে যাদের কারণে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে তাদেরকে নিয়ে বসে এটা পরিষ্কার করে দেওয়া সম্ভব যে ঢাকা নগরী অ্যাজ এ লিভিং অর্গান তারা এই সমন্বয়হীনতা চায় না। আনফরচুনেটলি এতদিন পর্যন্ত যেটুকুই গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা আমাদের সিটি কর্পোরেশনে হয়েছে, তারা তাদের ওই পলিটিক্যাল উইল ওইভাবে ডেমনস্ট্রেট করতে পারেননি। তবে আজকে আমি আশান্বিত এই কারণে, যারা প্রার্থী হয়ে আসছেন, আমি একটু পার্টিজান হয়ে বলি, পার্টিজান ঠিক না, আমি বলবো আমি নিজে ঢাকা নগরের একজন বাসিন্দা হিসেবে বলছি, যদি আমার বাড়ি রংপুর, বাট আমার ঢাকাতে প্রপার্টি আছে, আমি এখানে হোল্ডিং ট্যাক্স দিই, প্রপার্টি ট্যাক্স দিই, এবং একজন ভোটারও আপনি এখানে না, আমি এখানকার ভোটার, আমি রংপুরের ভোটার। হাউএভার ইট এফেক্টস মি, আমি তো এখানে থাকি, আমার বন্ধু বান্ধব যারা ঢাকার ভোটার তারাও এখানে থাকে, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই, এবং যেটা বললাম আমাদের জীবনের কেন্দ্রবিন্দু কিন্তু আর যাই হোক ঢাকাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি, যেমন আনিসুল হক সাহেব, আমি একটা জাস্ট উদাহরণ দিই, উনি বেসরকারি চাকরি দিয়ে জীবন শুরু করেছেন, সেই চাকরির স্থলে উনি স্বীকৃতি পেয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদার হয়েছেন। এই যে হলেন, এরপর থেকে তার কোনো পেছনে ফিরে তাকাতে হয়নি, এবং পরিশ্রম দিয়েই কিন্তু তাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী হতে হয়েছে, পরিশ্রম দিয়ে। এবং মাইন্ড ইউ, কোনো পত্র পত্রিকায়, কোনো গণমাধ্যমে কিন্তু তার সম্বন্ধে কোনো সরকারি ব্যবসা বাণিজ্য নিয়ে একটা কেলেঙ্কারি বা কোনো ধরনের বিতর্কিত কোনো অবস্থা, এইসব জিনিস কিন্তু আজ অবধি আমরা শুনিনি, জানিনি, হয়নি। নট অনলি দ্যাট, গণমাধ্যমে তিনি একজন সফল ব্যক্তি। তার মানে কি, আমি এই কথাটা এই কারণে বলছি, যদিও উনি রাজনীতি করেন নাই, কিন্তু তিনি ধীর, স্থির, অটল, অবিচল এবং সফল। এবং ব্যবসায়ী, বাংলাদেশের একটা ঢাকা শহরের মূল একটি ব্যাপার কি, ব্যবসায়ী কমিউনিটি, তাকে ঘিরে তো ঢাকা শহরের প্রাণ চাঞ্চল্য, এটাই বাস্তব। তাদেরও নেতা হিসেবে কিন্তু সফল। নট অনলি দ্যাট, আবার সাইদ খোকন সাহেবের কথা যদি আপনি ধরেন, তার বাবা নিজে মেয়র ছিলেন, একটি বিশাল রাজনৈতিক ধারাবাহিকতা আছে। আমি প্রায় কিন্তু বলি যে এই ঢাকা শহরে যে হকারদের নিয়ে সমস্যা, কিছুদিন আগে প্রথম আলোতে একটা নিউজ হয়েছে, কি সমস্যা, আপনি হকারকে যদি উৎখাত না করেন, ফুটপাত ব্যবহার করা যায় না। আবার এই মানুষটি তো আমার দেশের একজন মানুষ, সে পরিশ্রম করে খায়, এটা তো আপনার একটু আমি বলে নিই, আপনি কিছু মনে করেন না, এই হকারকে যদি আপনি আবার উৎখাত করে দেন, পুনর্বাসন না করে, সে কোথায় যাবে, সে কিভাবে খাবে? বাট বাস্তবতা কি, বাংলাদেশের 43 বছর ইতিহাসে হকাররা যখন বুঝেন যে তারা আমাদের জন্য সমস্যা, তখন তারা জাতীয়তাবাদী হকার দল করেন অথবা হকার লীগ করেন। আপনি রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আসা একজন নগর পিতা যদি না পান, তাহলে এই যে রাজনৈতিক সমন্বয়ের মধ্য দিয়ে জনমত গড়ে তুলে এই হকার জনপদ গোষ্ঠীটিকে যে পুনর্বাসন করবেন, একই সাথে ফুটপাতগুলোকে আপনার ব্যবহার উপযোগী করা হবে, এটা তো আপনি করতে পারবেন না। তার মানে কি, উত্তরে আপনি একজনকে পাচ্ছেন অসম্ভব সফল ব্যক্তি, আর দক্ষিণে আপনি পাচ্ছেন রাজনৈতিক ধারাবাহিকতায় সমৃদ্ধ একজন ব্যক্তি, তার সম্বন্ধে কোনো বিতর্ক নাই। আমি মনে করি আজকে ঢাকা শহরের মানুষের জন্য সুবর্ণ সুযোগ, তাদের সুযোগ নেওয়া উচিত, যেটা একটু আগে বললাম, ভোট ইজ লাইক এ রাইফেল, দে গট টু ইউজ ইট প্রপারলি। এবং একটা ছোট ঘটনা আপনাকে বলি, আমরা টিভি খুললেই যারা নগরপিতা হতে চান অনেক কথা শুনি, এগুলোকে সব ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল রেটরিক, আমি এই করবো ওই করবো, স্বপ্নের নগরী করবো। কিভাবে করবে? ঢাকা সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স থেকে কত রেভিনিউ পায়, ট্রেড লাইসেন্স রিনিউ থেকে কত রেভিনিউ পায়, এই হিসাব নিলেন না, কত টাকা খরচ করতে পারবেন সেই হিসাব নিলেন না, কিভাবে আপনি স্বপ্নের নগরী বানাবেন? এই যে আপনাকে আমরা তো বলে আসছি, না বলে আসছি, আমরা বারবার বলছি যে আমরা একটা মেগা সিটি তৈরি করব, না বলে আসছি, তো এটা তো আপনাদের এর রাজনৈতিক কথা বলে আসছি, আপনি কি তাই বলছেন? আপনি না, রাজনৈতিক অবশ্যই পলিটিক্যাল রেটরিক, তবে এখানে একটা ব্যতিক্রম হয়েছে। আমি প্রত্যেক প্রার্থীর সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার, তাদের ম্যানিফেস্টো পড়ার চেষ্টা করছি। আমি দেখছি যে যেই দুইজন প্রার্থীর কথা একটু আগে আমি বললাম,
তারা কিন্তু আর যাই হোক রেভিনিউ সোর্স অফ ঢাকা সিটি কর্পোরেশন সম্বন্ধে সম্যক ধারণা রাখেন এবং অলরেডি একটা প্রস্তাবনা তারা দিয়েছেন এই যে ঢাকায় ছিনতাই হয়, প্রায় ছোটখাটো ক্রাইম হয়ে যায়, কেন হয় শনাক্ত করা যায় না। ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের জন্য যিনি মেয়র প্রার্থী আনিসুল হক সাহেব, তিনি প্রস্তাব করছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের রেভিনিউ থেকে সমস্ত উত্তরের প্রতিটি রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ইনফ্রারেড সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। আমরা রাশিদ রহমান, আমরা কিন্তু আসলে আমাদের এই যারা প্রার্থী হয়েছেন আমরা আশা করি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ পাবো অবশ্যই ইলেকশনের আগেই। আমি আরেকটা ব্যাপারে আসছি, ধন্যবাদ আপনাকে। আরেকটা ব্যাপারে আসছি, দুজনকে আমি একই প্রশ্ন করব। আপনি অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনি বলবেন যে এই যে আমাদের যানজটের কথা যদি বলি, আপনি গবেষণা করেছেন, আমি বারবার বলছি গবেষণা করেছেন, এটা একটু কোন সময় আমরা কোথায় পৌঁছতে পারবো এটা অত্যন্ত দুরূহ ব্যাপার বলা। তো সেই প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? আমরা হিসাব করে দেখেছি প্রায় 20 রকমের মোটর চালিত নন মোটরাইজ ভেহিকেল সব চার্জার করে। এটা থেকে কি ধরনের, আমরা মধ্যবিত্ত কথা যদি বলছি, মধ্যবিত্ত কিন্তু আমরা বারবার তাদেরকে দেখেন, রাশিদ যেটা বললো, আমিও আমারও এই মানে আমারও এলাকা অন্য জায়গায়, আমরা তো সবাই গ্রাম থেকে এসেছি। ওই যে কথাটা আপনাকে বললাম, ঢাকা শহর আসলে একটা মাইগ্রেশন মানে মাইগ্রেটরি মুভমেন্টের মাধ্যমে লোকজন এখানে এসে বসতি স্থাপন করেছে, এত জনসংখ্যা যেহেতু হয়েছে। আমার জন্ম ঢাকা শহরে, সেই অর্থে আমি ঢাকা শহরে আমি দেখে বড় হয়েছে একেবারে ছোটবেলা থেকে। আমার মনে আছে আমি স্কুলে যেতাম মিরপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি, আমার 7 মিনিট বা 8 মিনিট লাগতো, টু ভেরি অনেস্ট। এইটা আমি বলছি এটা 75 76 কথা বলছি আমরা, ওই মানে, এবং সেটা বিআরটিসির বাসে যেতাম আমরা, সেটা 7 মিনিট এবং বড় জোর 11 মিনিট আমার মনে আছে এখন 11 মিনিট। এবং আরো মজার ব্যাপার, আমি যখন শ্যামলীর থেকে কল্যাণপুরের দিকে যেতাম তখন আমি দেখতাম একটা অসম্ভব সুন্দর বাতাস আসছে, ওই যে চারিদিকে যে খালটা ছিল। বনানী থেকে গভর্নমেন্ট লেভেল স্কুল 20 মিনিট। তো এটা দুর্ভাগ্য আমার কাছে মনে হয় যে এত মানুষ এখানে এসে দিয়ে আমি, এবং এটা কি ইন্টারেস্টিং দেখেন, মোগল আমলে, সেই মোগল আমলেও কিন্তু সেই সময় ট্রান্সপোর্টেশনের এরকম ব্যবস্থা, মডার্ন ব্যবস্থা ছিল না, কিন্তু ঢাকা শহরের চারিদিকে ক্যানেল ছিল, খাল ছিল, এবং এই খাল দিয়ে তারা বোট বা আদার্স যে সমস্ত এই সমস্ত ট্রান্সপোর্টের মাধ্যমে মানুষকে পারাপার করত। এখন আমি মনে করি আমাদের এখন সময় এসছে যুগ মানে টেকসই এবং লাকসই যাকে আমরা বলছি সেই ব্যবস্থা করা। তো সেখানে ধরেন যেটা গতকালকেই আমাদের মাননীয় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, অত্যন্ত ভালো কথা, বহুদিন পরে তিনি একটি অত্যন্ত চমৎকার, তিনি অত্যন্ত আই লাইক হিম বিকজ সে অত্যন্ত কাজ করেন, চমৎকার কাজ করেন। কিন্তু কালকে একটা অত্যন্ত দামি কথা তিনি বলেছেন যে নগরের এই 10 লেন বা 12 লেন করলেও কোনো কিছু হবে না যদি এটা এই ম্যানেজমেন্টকে, যদি মহাসড়কের ম্যানেজমেন্টটাকে যদি আমরা না সাজানোর কথা বলি। এটাও কিন্তু আবার নগর বাজের মধ্যে আসে। আপনি এই যে শহরের মানুষ যারা আছে তাদেরও কিন্তু একটা মানে আপনি দেখবেন যে তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, যারা গাড়ি চালাচ্ছে, আপনি পৃথিবীর উন্নত সমস্ত বিশ্বে দেখবেন একটা লেন করে গাড়ি চালাচ্ছে, নিজেকে ঠিক করা। এবং নগর বাদ যেটাকে বলা হয় রুরালিজমের ভার্সেস আরবানিজম, যে আপনি আপনার পেশেন্স রাখা, অন্যের প্রতি আপনার সংযম, তার পরিচয় দেওয়া, রেসপেক্ট করা, এগুলো। তো আপনি একসাথে, আমি যেটা বলছি যে এখন যে জায়গায় এসছে আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, ব্রড রেঞ্জে হচ্ছে, আপনার এইটাকে আপনাকে ডিফিউজ করে দিতে হবে। যেমন বলা হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা যদি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া যায়, কিংবা আরো বড় বড় সেক্টরগুলো বিভিন্ন জায়গায় ডিফিউজ করে দেওয়া যায়, মানুষ কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন যে মুভমেন্টটা কিছুটা স্লথ হয়ে আসবে। যেই যানজটের এরপরের যে স্টেজ, সেটি হচ্ছে যেটা হচ্ছে যে 4 লেন 5 লেন মেট্রো রেল, আপনাকে সমস্ত বিষয়গুলোই আপনাকে গ্রহণ করতে হবে। থার্ড হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত যারা আছেন স্টেক হোল্ডার, তাদেরকে, যেমন আপনি রাস্তা দিয়ে আমরা বলছি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছি না, আবার জেব্রা ক্রসিং দিয়ে পার হলে আপনি দেখছেন যে গাড়ি এসে আপনাকে উঠিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে ম্যানেজমেন্টের বিষয়টি কিন্তু মুখ্য, এবং যিনি গাড়ি চালাচ্ছেন তিনি মানে যত্র যেভাবে সেভাবে ওভারটেক করে চলে যাওয়া, তারপরে যেই লেন ব্যবহার না করা, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো কাজে আমি বলছি যে ম্যাক্রো লেভেলে আপনাকে ডিসেন্ট্রালাইজেশনের কোনো বিকল্প নেই, কারণ এত মানুষকে আপনি যতই বলেন আমাদের এরকম রিসোর্স নাই যে আমরা সহজে রাতারাতি এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মেসো লেভেল, যেটা মাঝামাঝি লেভেল, যেটা সেই লেভেলগুলোকে আপনার ডেভেলপ করতে হবে। যেটা বলছি মেট্রো রেলের কথা আমরা বললাম, কিংবা ফ্লাইওভারের কথা বলা হচ্ছে, এগুলো তো আপনার করতেই হবে। লেন বাড়ানো,
এগুলো হচ্ছে মাঝামাঝি ভেরিয়েবল। আর যেটা আমি বলছি মাইক্রো লেভেল হচ্ছে আপনার সচেতনতা। আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আপনার এখানে সরু রাস্তা আছে, এখানে ফুটপাত আছে, আপনি ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন, এটা তো আপনার নগরবাদের সাথে সেন্স অফ আরবানিজমের সাথে যায় না। তো আমি মনে করি এই তিনটি বিষয়, একই সাথে আরেকটি বিষয় যেটা আপনি উল্লেখ করেছিলেন আগে, যে কোঅর্ডিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। কে কি করছে তার সাথে, ধরেন আমি আর একটা উদাহরণ দিই, আপনার হাইওয়েতে আমরা বলছি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যাচ্ছে, কিন্তু হাইওয়ে পুলিশ আপনার পর্যাপ্ত নাই। তাহলে আপনার ফাংশন করবে, রাত্রে 2-3টার সময় আপনার কাভার্ড ভ্যান যাচ্ছে হয়তো 50টা 60টা আপনার চিটাগাংয়ের উদ্দেশ্যে, কিন্তু আপনার সেখানে কিন্তু আপনার পর্যাপ্ত আপনি হাইওয়ে পুলিশ রাখেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনি রাখেন নাই। যদি এগুলো এটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে রাশিদ রহমান। আরেকটি ব্যাপারে আমাদের যেহেতু বলছি যে আপনারা বারবার বলছেন যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন, তো ডিসেন্ট্রালাইজেশন করলে আপনি কি মনে করেন যে আমাদের নগরের মানে মহানগরের প্রতি এই জনগণের চাপটা কমে আসবে? যদি তাই হয় তাহলে কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন? একটা ডিসেন্ট্রালাইজেশন তো চমৎকার উত্তর দক্ষিণ যেটা করা হয়েছে, এটাও কিন্তু একটা ডিসেন্ট্রালাইজেশন, মানে আমাদের সিটি কর্পোরেশনের কথা বলছি। আচ্ছা, না আমি ঢাকা মহানগর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান 100%, বিকজ একটা তো হচ্ছে যে ডেমোক্রেসিকে যত ডিভাইড করবেন তত সেটা আপনাকে তত বেশি ডিভিডেন্ড দিবে। যত ক্ষুদ্র পর্যায় পর্যন্ত আপনি গণতান্ত্রিক চর্চাকে নিয়ে যাবেন, অর্থাৎ একজন মেয়র ছিল সেখান থেকে 2জন মেয়র, দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, সো ইউ গেট এ বেটার রেজাল্ট। আর ডিসেন্ট্রালাইজেশন যে কথাটা বলছেন, যে অফকোর্স, কেননা এসেন্স মানে ভাব, নিহিত ভাবটি বাংলাদেশের তো হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা। টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে থাকা আমাদের 17 কোটি মানুষ, সকলে তার প্রাথমিক যে প্রয়োজনীয়গুলো সেগুলো তো ঘরে বসেই পাওয়ার কথা, এবং সেটা করলে সত্যিকার অর্থে ইকোনমিক্সে থিওরি অফ স্যাচুরেশন যে কথাটা আছে সেটাকে অতিক্রম করে গিয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি তো অনেক বেড়ে যাবে। কারণ ঢাকা নগরীতে ইতিমধ্যে অনেক ইনভেস্টমেন্ট বিনিয়োগ হয়ে গেছে, এর মাঝে যদি আপনি নতুন করে আরো 8,000 কোটি টাকা বিনিয়োগও করেন, তাতে করে বাংলাদেশ যে একটি মার্কেট, একটা ইকোনমি, সেটা যদি আপনি ভাগ করেন, ঢাকা যে একটা সাব ইকোনমি হয়, সেটার প্রবৃদ্ধি অত % বাড়বে না, কারণ ওখানে স্যাচুরেশন হয়ে গেছে। ওয়ারেজ ওই 8,000 কোটি টাকার মধ্যে 4,000 কোটি টাকা নিয়েও যদি আপনি উত্তরবঙ্গ, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর এসব জায়গায় করেন, যেহেতু এতদিন পর্যন্ত সেখানে ব্যাপক বিনিয়োগ হয় নাই, সেই সাব ইকোনমিতে দেখা যাবে প্রবৃদ্ধির হার হবে 12, 13, 14, 15%। অর্থাৎ ঢাকার প্রবৃদ্ধি, উত্তরবঙ্গীয় প্রবৃদ্ধি, দক্ষিণবঙ্গীয় প্রবৃদ্ধি, পূর্ব পশ্চিম প্রত্যেকের প্রবৃদ্ধির হরিজন্টাল সামেশন, এই যে যোগফল, তার এভারেজ যখন আপনি করবেন, তখন বাংলাদেশকে সে 6.5% প্রবৃদ্ধি থেকে নিয়ে এটাকে উড়িয়ে নিয়ে যাবে 10%। তাহলে এই ক্ষেত্রে জনগণের সহযোগিতা এবং তাদের সদিচ্ছা যে এবং তাদের যে মানে সাহায্য করার একটা দায়িত্ব। আর নগরীর সবচেয়ে বড় কথা কি, যে আলটিমেট পলিসি মেকিং তো রাজধানীতে থাকবে। আমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকায় থাকতেই পারে, কিন্তু লেটস সে আমি একটা কথার কথা বলছি যে আমি কোনোভাবে ভালো মতো একটা বিকম বা এমকম করতে চাই, সেই সুযোগ সুবিধাটা তো আপনার ঢাকার বাইরে রাখতেই হবে। হ্যাঁ, সো এপিক প্রপোর্শনের যে জিনিসগুলো, এপিক পিনাকলের যে জিনিসগুলো, সেগুলো ঢাকায় থাকবে, এটাই বাস্তবতা। এবং সেগুলোকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে গেলে ঢাকা মহানগরীর বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে। এবং ঢাকায় যিনি ব্যবসা করছেন তাকেও যদি আপনি নারায়ণগঞ্জে থেকে আধা ঘন্টার মধ্যে কমিউট করে আসার ব্যবস্থা করে দেন, সে কিন্তু নারায়ণগঞ্জে থাকবে। যোগাযোগ ব্যবস্থা, কারণ ছোট বাচ্চাটির খেলার জায়গার যে মূল্য ঢাকা নগরীতে, নারায়ণগঞ্জে তার থেকে অনেক কম মূল্যে আপনি আপনার ছোট বাচ্চাটিকে খেলার ময়দান দিতে পারবেন। এবং এই একই থিওরি বাস্তবতা ফলো করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন নগরী, সব জায়গায় আজকাল আর মানুষ, মধ্যবিত্ত মানুষরা ঢাকা ওদের ক্যাপিটাল রাজধানীর মাঝখানে থাকে না, তারা দূরেই থাকে, এবং তারা নৈসর্গ, সবুজ প্রাণ এর মাঝে থাকতে পছন্দ করে। সবকিছু চিন্তা করে ডিসেন্ট্রালাইজেশন শুধু ঢাকার থেকে রংপুর, দিনাজপুরে চলে যাওয়া না, ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে মতিঝিল থেকেও ডিসেন্ট্রালাইজ হয়ে উত্তরায় আসা, গুলশানে আসা, আবার গুলশান থেকে কোনো একটা জিনিস ঢাকার আরেকটি প্রান্তে যেতে পারে। সো ইটস এ কোয়েশ্চন অফ ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন আমরা কতটুকু করব। আর সবচেয়ে একটা কথা যে বলি, যিনি ঢাকায় বড় হয়েছেন, ঢাকার প্রাণ স্পন্দনের সাথে পরিচিত, আবারও রাজনীতির দিকে চলে যাচ্ছি, এবং এই প্রাণ স্পন্দনের সাথে পরিচিত হয়ে যারা সফল, তারাই শুধুমাত্র ঢাকা মহানগরীর নগরপিতা হলে যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন ঘটাতে। ধন্যবাদ। আমি আরেকটি ব্যাপারে আপনার কাছে আসছি, খুব অল্প কথাই বলবেন ডক্টর জিয়া রহমান। এই যে এতগুলো আমরা আলোচনা করলাম, তাহলে আমাদের বাসযোগ্য হিসেবে ঢাকাকে যদি আমরা ইয়ে করি এবং ওই কথা বলি যে মেগা সিটি, তো
মেগা সিটির সুযোগ সুবিধাগুলো যদি ঢাকা শহরে হয়, তার জন্য আমাদের জনগণকে এটা মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সহযোগিতা করে এবং সচেতনতার মাধ্যমে বিভিন্ন জায়গায় করতে হবে। এ ব্যাপারে আপনার গবেষণা কি বলে? ওয়েল, আপনি মানে আমরা যেগুলো বলছি, আপনাকে একটা থিওরি আছে যেটা হিউম্যান ইকোলজি বলা হয়, যে 4টি প্রধান ভেরিয়েবল, এই 4টি প্রধান ভেরিয়েবলের উপর যদি আপনি কনসেন্ট্রেট করেন, একটি হচ্ছে যেটাকে সংক্ষেপে বলে POET, পপুলেশন, P ফর পপুলেশন, E ফর এনভায়রনমেন্ট, P ফর পপুলেশন, O ফর অর্গানাইজেশন, E ফর এনভায়রনমেন্ট, T ফর টেকনোলজি। অর্থাৎ একটি নগরের বিকাশ কিন্তু এই 4টি প্রধান ভেরিয়েবলের উপরে নির্ভর করে। নগর কেন, যে কোনো এলাকার উন্নয়ন। সো পপুলেশন, যেটা আপনি যেমন আমি বলছি যে পপুলেশনের গ্রোথ হচ্ছে, আপনি এটাকে এই পপুলেশনের গ্রোথটাকে আপনাকে কমিয়ে দিতে হবে যেভাবেই হোক, যেটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে এটা সম্ভব। অর্গানাইজেশন, যেটা আমরা বলছি আমাদের মধ্যে অনেক ধরনের মানে পলিটিক্যাল, সোশ্যাল, যে নেবারহুডের ধরেন এক্সাম্পল আমি দিচ্ছি, এখন নেবারহুডের যে সিকিউরিটি, সেগুলো সরকার সবকিছু দিতে পারবে না, এটাও ডিসেন্ট্রালাইজেশন মাধ্যমে আপনার নেবারহুড অর্গানাইজেশন ডেভেলপ করতে হবে, যেটা আমরা দেখছি গুলশান, বনানী, বাড়িধারা কিংবা ধানমন্ডি অ্যাফ্লুয়েন্ট এলাকায় কিন্তু কিছু কিছু হচ্ছে। পার্কের সিটি কর্পোরেশনের চার্টারে কিন্তু একটা জিনিস আছে, সিটি কর্পোরেশন চাইলে এই যে নেবারহুড ওয়াচের কথা বা সিকিউরিটির কথা যেহেতু বললেন, উনি চাইলে চার্টারে এটা আছে, পুলিশ থেকে সিটি কর্পোরেশন নিজস্ব বাহিনী কিন্তু নিতে পারেন অন রিটেনার বেসিস। না, তার অ্যাকাউন্টেবিলিটির কথা তো আছে নিশ্চয়ই। না, অ্যাকাউন্টেবিলিটি শুধু না, আপনি একদম নিজে ইউ ক্যান রিটেন পুলিশ ফোর্স আন্ডার দ্য ডিরেক্ট অথরিটি অফ সিটি কর্পোরেশন মেয়র। এবং অর্গানাইজেশন আরো অনেক রকম, পলিটিক্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, কালচার অর্গানাইজেশন, এগুলো হতে এনভায়রনমেন্ট, যেটা আমরা দেখছি একটা সময়, দীর্ঘ সময় আমরা দেখেছি যে এয়ার পলিউশন ঢাকা শহরের একটি অত্যন্ত বড় সমস্যা, মেক্সিকো সিটির পরে সীসার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। এনভায়রনমেন্টের ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট রিজেনারেশন, সেটা করতে হবে। এবং টেকনোলজি, যেটা আমরা বলছি ফ্রেন্ডলি, আমরা পিপল ফ্রেন্ড টেকনোলজি যদি আমরা আমদানি করতে পারি এবং সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং একই সাথে আমি মনে করি যেটা রাশেদ বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, আপনার এই পলিটিক্যাল ইস্যুটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের মধ্য থেকে সৎ এবং যাদের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে তিনি যেই দুজন, আমরা আলোচনা করবো, এটা অবশ্যই এই অনুষ্ঠানের জন্য দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য। দর্শক, আপনাদের ধন্যবাদ রইল এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে। সবাইকে ধন্যবাদ।